সুপ্রিয় দর্শক, কয়েকদিন আগে হয়ে গেল জাতীয় বাজেট ২০২৬। এই বাজেটে আয়কর বিষয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আজকে আমরা এই বাজেটে আয়করে কি পরিবর্তন হয়েছে তা নিয়ে আজ কথা বলবো বিশিষ্ট আয়কর আইনজীবী রশিদ আহমেদ চৌধুরীর সাথে। রশিদ আহমেদ চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি জানেন এই জাতীয় বাজেট ২০২৬-এ ২৬-২৭-এ আয়করের কিছু পরিবর্তন এসেছে। মূলত কি ধরনের পরিবর্তন হয়েছে? এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ সোহেল ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতাকে। আমরা সকলে জানি যে গত ৬ জুন বৃহস্পতিবার মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই চট্টগ্রামের সুযোগ্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের অর্থমন্ত্রী মহোদয়, উনি বাংলাদেশের ২০২৬-২৭ অর্থ বছরের নতুন বাজেট মহান সংসদে পেশ করেছেন। এই বাজেটে উনি যেটা বলতে চাইছেন যে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশীয় অথবা জাতীয় যে সীমিত সম্পদ ওগুলোকে সর্বোচ্চ সদ্ব্যবহার করা এবং অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক অর্থনীতি এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবারের বাজেটকে গণমুখী বাজেট হিসেবে তিনি আখ্যায়িত করেছেন এবং সেই লক্ষ্যে উনি বাজেট প্রস্তাবনা পেশ করেছেন। এই বাজেটে আমরা দেখি যে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা এবং এই ব্যয়ের বিপরীতে আয় ধরা হয়েছে আপনার ৬,৯৫,০০০ কোটি টাকা এবং আমরা দেখি যে প্রায় ২,৫০০ কোটি টাকার মতো ঘাটতি বাজেট রয়েছে। এবং গতবার আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডকে রেভিনিউ আহরণের যে টার্গেট দেওয়া হয়েছিল ৪,৯১,০০০ কোটি টাকা, সেই টার্গেট জাতীয় রাজস্ব বোর্ড টার্গেট অ্যাচিভ করতে পারে নাই এবং এবারেও একটা বড় আকারের বাজেটের যে আয়কর আহরণ করার যে লক্ষ্যমাত্রা সেটা দেওয়া হয়েছে এবং এখানে আমাদের যে জিডিপি লক্ষ্যমাত্রা সেটা ৬.৬% প্রস্তাবনা রাখা হয়েছে এবং মূল্যস্ফীতির যে হার সেটা ৭.৫ ধরা হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে মোট টিন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারী প্রায় ১,২৮,০০,০০০ মতো টিনধারী লোক রয়েছেন। তাদের মধ্যে ৪০ থেকে ৪৫ লাখ এর মতো লোকজন আয়কর প্রদান করে থাকেন এবং আমরা দেখি যে প্রায় ২/৩ 65% টিনধারী লোক ট্যাক্স প্রদান থেকে বিরত থাকেন, যার কারণে আমাদের যে কর জিডিপি এটার হারটা বিশ্বের সকল দেশ এবং আমাদের দক্ষিণ এশিয়ার দেশের চাইতেও অপেক্ষাকৃতভাবে আমরা অনেক নিচে শতাংশ রয়েছি। আমাদের এখানে গত অর্থ বছরে আমরা কর জিডিপি যদি অ্যানালাইসিস করি তাহলে ৭-এর নিচে আমাদের কর জিডিপির শতাংশ এবং এই ৭-এর জিডিপি কর জিডিপির লক্ষ্যমাত্রা অথবা অর্জনের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা আমাদের টোটাল জাতিকে হতাশ করেছে, যার প্রেক্ষিতে সরকার এই কর জিডিপি রেশিওটাকে আরো উন্নত করে আরো ১৫% উন্নত করার জন্য চেষ্টা। ইয়েস, এখানে যে সমস্ত বিষয়গুলো এই যে কর জিডিপি হারটাকে উন্নত করার জন্য এবং ব্যয়ের বিপরীতে আয়টাকে সামঞ্জস্য করার জন্য আয়করের ক্ষেত্রে অনেকগুলো চেঞ্জেস আনা হয়েছে। সেই চেঞ্জেসগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে কর হারের মধ্যে ব্যাপক একটা চেঞ্জ আমরা লক্ষ্য করি, যেখানে গত বছর আমাদের কর হারে ছিল যে করমুক্ত আয়সীমা ছিল যে ৩,৫০,০০০ টাকা, সেটা এবারে বর্ধিত করে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে এবং দ্বিতীয় দফার যে ১ লাখ টাকার উপরে 5% যে স্ল্যাব ছিল সেটা এবারে ডিলিট করা হয়েছে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ৭৫,০০০ টাকা এখানে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ১ লক্ষ টাকা যে স্ল্যাবটা সেটা ডিলিট করা হয়েছে, যার ফলে প্রান্তিক যে করদাতাগুলো যে বেনিফিট হওয়ার কথা ছিল, আমরা এই একটা স্ল্যাব ডিলিট করার মাধ্যমে
সেই যে বেনিফিট পাওয়ার জায়গা সেটা সংকুচিত হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা দেখি যে আহ, এখানে ধরেন অন্যান্য আরো অনেকগুলো স্ল্যাব আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। অন্যান্য যে ক্যাটেগরিগুলো আছে কর্মুক্ত আইসিমের ক্ষেত্রে, সেখানে আমরা দেখি যে মহিলা এবং 65 বছর যে চতুর্থ শ্রেণীর নাগরিক, ওনাদের জন্য 4,25,000 টাকা এবারে ধার্য করা হয়েছে। এবং তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী যারা আছেন ওনাদের জন্য সর্বোচ্চ কর্মুক্ত আইসিমার ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা। এবং গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই মুক্তিযোদ্ধাদের যে কর্মুক্ত আইসিমা, সেটা নতুন করে ধার্য করা হয়েছে 5,25,000 টাকা। এখন আমরা দেখি যে আরেকটা বিষয় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখি, গতবারে ইউনিয়ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে 3টা ধাপ ছিল, 3,000 টাকা, 4,000 টাকা এবং 5,000 টাকা, সেটাকে ডিলিট করা হয়েছে এবং একটি ফ্ল্যাট রেট এখানে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে 5,000 টাকা। এবং নতুন করে যারা কর দিবেন, যারা রিটার্ন সাবমিট করবেন, ওনাদের জন্য মিনিমাম ট্যাক্স হিসেবে 1,000 টাকা ধার্য করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে এই হারটা 2026-27 অর্থ বছরের জন্য করের যে হার, এই হারটা আগামী 1 বছরও বলবৎ থাকার জন্য সরকার বলেছেন। এবং একই সাথে 2030-31 সাল পর্যন্ত আগামী 5 বছরে যে কর হার কিরকম হবে সেটারও একটা নির্দেশনা সরকার দিয়েছেন। এখানে আরেকটা বিষয় আমরা পরিবর্তন যেটা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ রেয়াত পরিগণনার সময় আমাদের একটা গাণিতিক একটা সিস্টেম ছিল। সেটা হচ্ছে যে আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট, এই টোটাল ইনভেস্টমেন্টের উপরে আপনি 15% করে গণনার সুযোগ ছিল। সেই 15%টা এবারে 10% করা হয়েছে। এবং আরেকটা করা হয়েছে, 10 লক্ষ টাকার একটা সিলিং ছিল, এই 10 লক্ষ টাকার সিলিংকে 7.5 লাখ টাকা নামিয়ে আনা হয়েছে। সেটা একটা মানে চেঞ্জেস আমরা লক্ষ্য করি। আর আরো অনেকগুলো বিষয়ে আমরা চেঞ্জেস লক্ষ্য করি। সেটা হচ্ছে যে রিটার্ন সাবমিটের যে সময়সীমা ডেডলাইন, সেটা গত অর্থ বছরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রিটার্ন দাখিল করার জন্য ট্যাক্স ডে অর্থাৎ 30 নভেম্বর আমাদের নির্ধারিত সময় ছিল। কিন্তু এটাকে সরকার বলছে সারা বছর ব্যাপী আপনারা দিতে পারবেন, রিটার্ন সাবমিট করতে পারবেন, সারা বছর ব্যাপী দিতে পারবেন। এখানে 4টা কোয়ার্টার ভাগ করা হয়েছে। এই 4টা কোয়ার্টারের মধ্যে আপনি যদি আগে দেন, যেমন প্রথম কোয়ার্টারের সময়সীমা হচ্ছে যে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, ওই সময়ে আপনি যদি ফাইল রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনার যে পরিশোধযোগ্য যে কর অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের আপনার 5% এবং 25,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেই পরিমাণ অর্থ আপনি প্রণোদনা হিসেবে পাবেন। এটা একটা সবচেয়ে বড় চেঞ্জেস এইবারের বাজেটে। আপনি যদি আগে কর পরিশোধ করেন, রিটার্ন সাবমিট করেন, তাহলে সরকার আপনার বড় ধরনের একটা প্রণোদনার জায়গা সৃষ্টি করে দিচ্ছেন। আর দ্বিতীয় কোয়ার্টারের সময় হচ্ছে যে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর মধ্যে আপনি যদি রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনি প্রণোদনা পাবেন না। এবং তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মার্চে এই সময়ের মধ্যে আপনি যদি ফাইল সাবমিট করেন, তাহলে আপনি বিলম্বে ফাইল দাখিলের খেসারত হিসেবে আপনি 2% কর পরিশোধযোগ্য করের 2% আপনাকে, অথবা 3,000 টাকা যেটা বেশি সেই পরিমাণ আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। এবং সর্বশেষ চতুর্থ কোয়ার্টারে আপনি যদি 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে আপনি যদি রিটার্ন সাবমিট করেন, তাহলে সেটা আপনি যেহেতু অনেক বিলম্ব করে ফেলছেন, তাহলে সেখানে সরকার একটু কঠোর হয়ে গেছেন। সেখানে আপনি যে পরিশোধযোগ্য কর, ওই অ্যামাউন্টের উপরে 5% এবং 5,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা বেশি সেই পরিমাণ জরিমানা অথবা সেই পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করার জন্য আপনাকে এই বাজেটে বলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব রশিদ আহমেদ চৌধুরী, আমাদেরকে আয়কর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতা